নমস্কার, সংবাদ সমকালের ফেসবুক লাইভে আজকে আমরা এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে, নতুন আলোচনা নিয়ে। আজকের বিষয় বাংলার ভোট, অর্থনীতি ও শিল্পায়ন। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জি। ঋত্বিক দা দীর্ঘদিন ধরে ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া, তার সঙ্গে আরো ফিনান্সিয়াল ক্রনিকল, ইন্ডিয়া টুডে গ্রুপের ম্যাগাজিন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই অর্থনীতি বিষয়, শিল্পায়ন বিষয় নিয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, তার প্রচুর অভিজ্ঞতা। আমরা সরাসরি প্রথমেই ঋত্বিকদার কাছে যে প্রশ্নটা নিয়ে যাচ্ছি, ঋত্বিকদা 2021-এর বিধানসভা ভোট, এই সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যেটা দেখতে পেলাম আমরা, এবার ইস্তেহার বা ইত্যাদি যাই দেখি না কেন, প্রতিশ্রুতি বা ইত্যাদি এগুলো ইস্তেহারে যতটা বেশি থাকে, তার থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা খুব অদ্ভুতভাবে আহ, এবার বিভিন্ন জনসভা বলি বা বিভিন্ন আলোচনা সভা বলি, যেখানে যেখানে প্রচার, সেইখানে কিন্তু খুব একটা বেশি মানে এই অর্থনীতি এবং শিল্পায়ন নিয়ে কোনো উল্লেখযোগ্য কোনো উল্লেখ কোনো দলের থেকে আমরা সেভাবে পাচ্ছি না। এটা আপনার কি মত? একদমই সত্যি কথা বলেছো। কারণ এটা একটা অদ্ভুত ব্যাপার, যেখানে এমনকি খুবই দুর্ভাগ্যজনক ভাবে যখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় শাসক দলের নেতারাও এখানে এসে বিভিন্ন প্রচার বা ক্যাম্পেইন করছেন, সেখানেও কিন্তু মানে আমি যদি ক্যাম্পেইনটাকে দুটো তিনটে ফেজে ভাগ করি, তাহলে দেখবো প্রথম দিকের ফেজে ওই একমাত্র ব্যক্তিগত আক্রমণ, রাজ্যের শাসক দল তার মানে ওই তোলাবাজ ভাইপো কোট আনকোট এই সংক্রান্ত ছাড়া উন্নয়নের ইস্যু, অর্থনীতির ইস্যু এগুলো একেবারেই আসেনি। এবার না আসার ফলে যেটা হলো, যখন ইস্তাহার এলো, ইস্তাহারে প্রথম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিছু কিছু কথা বলল। তার দেখা দেখি যখন বিজেপির ইস্তাহার এলো, তাতেও কিছু থাকলো কথা, কিন্তু সেগুলো ওই কথাতেই আটকে থাকলো, ইস্তেহারের পাতাতেই মন্দি থাকলো। যখন আমরা ক্যাম্পেইন, রোড শো বা ইত্যাদি দেখছি, সেখানে কিন্তু এগুলো খুব একটা গুরুত্ব একেবারেই পায়নি। এর একটা কারণ হতে পারে, লোকে এই ক্যাম্পেইন, রোড শো বা রাজনৈতিক সভা সমিতিতে অনেক বেশি গরম গরম কথা, এগেন ওই গরম গরমটা কোট আনকোট এইগুলো শুনতে চায়, রাদার দ্যান ওই অর্থনীতির অর্থনীতি হলেই লোকে একটা শব্দ জুড়ে দেয়, কচকচানি। ওইগুলো বোধহয় অতটা তত্ত্ব বা তথ্য শুনতে চায় না। তবে এর আবার লাস্ট ফেজে আমি বলেছিলাম, ফেজ ওয়াইজ ভাগ করলে যখন এই নন্দীগ্রামের ভোট এলো বা সিঙ্গুরে প্রচার শুরু এলো, তখন কিন্তু এটাকে যদি আমরা একটা কাট অফ পিরিয়ড ধরি, সিঙ্গুরকে কেন্দ্র করে, নন্দীগ্রামকে কেন্দ্র করে, তখন শিল্প, বাণিজ্য, এখানে শিল্প না হওয়া, এইসব কথাগুলো বারে বারে আলোচনায় উঠে আসছে আর কি। আহ, এইবারে একটা খুব ইন্টারেস্টিং দিক হচ্ছে, আমরা গত প্রায় 3 দশকের ওপর থেকে আহ, একটা কেন্দ্র, খড়দা, উত্তর চব্বিশ পরগনার খড়দা, আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানে খড়দা থেকে আমরা অর্থমন্ত্রী পেয়েছি। অসীম দাশগুপ্ত ছিলেন, তারপরে অমিত মিত্র ছিলেন। এবার মজার ব্যাপার হচ্ছে, খড়দা থেকে কোনো দলেরই এমন কোনো প্রার্থী নেই যাকে আমরা ভবিষ্যতের অর্থমন্ত্রী হিসেবে ভাবতে পারি। হ্যাঁ, এটা একটা পরপর দুটো অর্থমন্ত্রী খর্দা থেকে হয়েছে। হ্যাঁ, যদিও একটা ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছেন, যখন উনি ওই ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করছেন এবং সেখানে অমিত মিত্রর নাম নেই, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনার এখন শরীরটা ঠিক যাচ্ছে না, এইসব কোভিড ফভিড এর সময় বয়স হয়েছে, আমরা ওনাকে আপাতত বিশ্রাম নিতে বলেছি। তখন উনি জিজ্ঞেস করেছিল অর্থমন্ত্রী কে হবে, প্রথমে উনি খুব লঘু করে হাসির ছলে বলেছিলেন কেউ না হলে আমিই হব। তারপরে একটু থেমে পজ দিয়ে বলেছিলেন, না না, অমিতদাকে আমরা পরে নিয়ে আসবো, ইলেকশনটা মিটে গেলে, ইলেকশনের ঝক্কি ওনাকে নিতে দিচ্ছি না। তো কাজে একেবারে সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু ওই টু মেনি ইটস অ্যান্ড বাটস, আগে তৃণমূলকে জিততে হবে, পরে অমিত মিত্রকে রাজি হতে হবে, এবং উনি রাজি হলে আবার ওনাকে কোথা থেকে জেতানো যায় সেটাও ভাবতে হবে। তো সবকিছু মিলিয়ে অনেকগুলো ইটস অ্যান্ড বাটস আছে, কিন্তু ওনার আবার অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ পলিটিক্স, অ্যাজ এভরিবডি সেজ, অ্যান আর্ট অফ পসিবিলিটিস আর কি। এই সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। উল্টো দিকে যদি বিজেপির কথা বলি, মানে কেন্দ্র বদল বদল করার পরে অশোক লাহিড়ী উত্তরবঙ্গ থেকে নির্বাচনে লড়ছেন। তো আশা করা যায় হয়তো অশোক লাহিড়ী একজন অর্থমন্ত্রীর মুখ হিসেবে বিজেপির মন্ত্রিসভায় থাকতে পারেন যদি বিজেপি সরকার করে। হ্যাঁ, ওটা মোটামুটি নিশ্চিত ভাবে বিজেপি এলে ওনার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল।
মানে এমনও হতে পারে উনি নিজে যদি, এখন তো ওনাকে কেন্দ্র চেঞ্জ করে বোধহয় বালুরঘাটে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরদুয়ার হ্যাঁ, থেকে। হ্যাঁ, বালুরঘাট থেকে উনি দিনাজপুরে। জিতলে তো ভালোই, যদি নাও যেতেন সেক্ষেত্রে হয়তো ওনাকে অর্থমন্ত্রী বানিয়ে দল যদি সরকার গঠন করে তখন ওনাকে অন্য কোথাও থেকে একটা সেফ সিট থেকে জিতিয়ে আনা খুব একটা অসুবিধা হবে না আর কি। তো উনি সেই দিক থেকে সম্ভাবনার দিক থেকে সবচেয়ে এগিয়ে হুম, অর্থমন্ত্রীর পদের জন্য, কারণ ওনার যা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ক্রেডেনশিয়ালস এবং পেশাদারি যা যোগ্যতা এবং অভিজ্ঞতা, সেক্ষেত্রে উনিই এগিয়ে। না হলে স্বপন দাশগুপ্তও যদি মুখ্যমন্ত্রী পদের দাবিদার না হন তাহলে ওনাকেও অর্থমন্ত্রীর কথা ভাবা যেতে পারে। আর একটা ভুললে হবে না, আর একজন আছেন যিনিও সরাসরি ভোটে লড়েননি কিন্তু এখন ভীষণভাবে দলের মুখ হয়ে গেছেন, শিশির বাজোরিয়া। ওনার যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যাকগ্রাউন্ড আছে, তবে ওনার পক্ষে এখন যেমন অর্থমন্ত্রী আর আমাদের শিল্পমন্ত্রী একই, যদি এটাকে আবার ভাগ করে দেওয়া হয় তাহলে হয়তো শিল্পর দিকেই ঝোঁকটা বেশি থাকবে শিশির বাজোরিয়াকে পাঠানোর জন্য। আদারওয়াইজ যদি একই থাকে তাহলে উনিও কিন্তু একটা মুখ, মানে ওনাকেও খুব একটা সরিয়ে রাখা যাচ্ছে না, কারণ অনেকদিন ধরে উনি বিজেপির হয়ে অনেক কিছুই কাজ করছেন এবং হয়তোবা এবারের ভোটে প্রথমে পেছন দিক থেকে এখানকার রাজ্যের শিল্পপতি, ব্যবসায়ী এদেরকে একদিকে আনার জন্য ওনার একটা বড় ভূমিকা নিশ্চয়ই আছে। এবং আজকাল তো রোজই নির্বাচন কমিশনের দপ্তরে যে মুখটা একেবারে কমন দেখা যায় সেটা শিশির বাজোরিয়ারই। একটা খুব মজার জিনিস বলি, সিঙ্গুরের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিঙ্গুরে এবার শিল্প হোক। ইনি বলেছেন কৃষি ভিত্তিক শিল্পর কথা বলেছেন, অ্যাগ্রো পার্ক ইত্যাদি বলেছেন। বিজেপি হুম। বরাবর বলছে, অনেকদিন ধরে ক্যাম্পেইন করছে যে সিঙ্গুরে শিল্প করা হবে। বামেরা তো বলছেই। তো এইবার মজা হচ্ছে যে সিঙ্গুরে তো যাই হোক কারখানাও হয়নি, চাষও হয়নি, সেই জমিটাও পড়ে আছে, অনেকটাই পড়ে আছে। এবং এই পরিপ্রেক্ষিতে যদি আমরা একটু পিছিয়ে যাই, 2007-এর পর থেকে কিন্তু সেই অর্থে কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গে আসেনি। একদমই আসেনি। তাহলে 2007-এর পর থেকে যখন কোনো ভারী শিল্প আসেনি, সেই অর্থে আমরা একটা আশা করেছিলাম যে সফটওয়্যার বা এই ক্ষেত্রগুলো এগিয়ে আসবে। কিন্তু সফটওয়্যারও খুব একটা বড়সড় কিছু নাম আমরা এই মুহূর্তে দেখতে পাইনি। তাহলে আদৌ পশ্চিমবঙ্গের শিল্পায়নের ভবিষ্যৎ কি? না, সিঙ্গুরের প্রসঙ্গে বলি, তুমি বললে যে পশ্চিমবঙ্গে আসেনি, হুম, কিন্তু এই যে লাস্ট ফেজটা যদি 5-6 বছরের দেখো তাহলে কি গোটা দেশেই কোথাও কোনো বড় শিল্প বা ভারী শিল্প এসেছে? কারণ যে অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, সবাই আজকে দায়ী করছেন ওই বা ইস্যু করছেন সিঙ্গুর থেকে টাটাদের সরে যাওয়া, এবং বর্তমান যে রাজ্যে ক্ষমতাসীন সরকার তারা বড় শিল্প আসতে দেয়নি। কিন্তু দেশ, এমনকি গ্লোবাল স্কেলেও যদি দেখো, বড় ইনভেস্টমেন্টের পরিস্থিতি কিন্তু ছিল না, মানে গত 5-6 বছর ধরে। হুম, বিশেষ করে ভারতবর্ষের অর্থনীতি যে রাস্তায় হেঁটেছে তাতে তো একেবারেই ছিল না, এবং সেই অর্থে কোনো বড় বিনিয়োগ বা বড় পুঁজির বিনিয়োগ বা বড় শিল্প কিন্তু আসেনি। এবং যদি গ্লোবাল রিসেশন হিসেবে ধরি তাহলে কিন্তু অনেকেই এখন ভাবছে যে বড় শিল্প যদি নাও হয় তাহলে ছোট ছোট শিল্প দিয়ে কিভাবে অন্তত একটা টু মেক আপ ফর দ্য লস, নয় বড় আসছে না তো ছোট ছোট দিয়ে যদি করা যায়। তো সেই একটা চিন্তা ভাবনা কিন্তু গ্লোবাল স্কেলেও চলছে। আর এখানে যে তথ্য প্রযুক্তি শিল্পের কথা বলছো, তাতে কিন্তু আমি বলবো আহ, বেশ কিছু হয়ে, যেমন ধরো ইনফোসিসের আর একটা সেন্টার, উইপ্রোর আবার নতুন করে আসা, সিটিএস এর বিনিয়োগ, নতুন বিনিয়োগ, প্রচুর ছোটখাটো স্টার্ট আপ, এগুলো কিন্তু হয়েছে। কারণ আম, আমাদের যে তথ্য প্রযুক্তি তালুক যেটা, সেখানে কিন্তু উম, বেশ একটা ভাইব্রেন্ট লুক নিয়েছে, প্রচুর ছেলে মেয়ে সেখানে কাজ করছে এবং বেশ সরগরম থাকে। মানে এই কোভিড বা লকডাউনের সময়টুকু বাদ দিলে সেক্টর 5 যেটা আমাদের তথ্য প্রযুক্তির খাস তালুক, সেটা কিন্তু বেশ সরগরম এবং ভাইব্রেন্ট থাকে। কাজেই একেবারে আসেনি যেটা ঠিক না। আর বড় বড় নাম তো আমি বললামই, যে যারা তাদের ইনভেস্টমেন্ট এখানে বাড়িয়েছে, ডাবল করেছে, আবার আসতে চেয়েছে, এবং যেটা সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে তাতেও কিন্তু বুকিং পজিশন খারাপ ভালোই হচ্ছে। এই মধ্যের একটা বছর অনেক কিছু ওলটপালট করে দিয়েছে, তাই হয়তো অনেক কিছু যেগুলো হয়তো এতদিন অনেক দূর এগিয়ে যেত সেটা এগোয়নি। কিন্তু একেবারেই হতাশ হয়ে কিছুই হচ্ছে না, এটা ভাবার কোনো কারণ নেই। আমি এই জায়গাটাতেই বলতে চাইছি, মানছি করোনা একটা বড় সমস্যা আমাদের সামনে তৈরি করেছিল। কিন্তু আমি যদি মানে এই সাম্প্রতিক সময়ের কথা বলি,
টেসলা আসছে অন্য রাজ্যে, আমাদের মাইক্রোসফট অন্য রাজ্যে, আমাদের রিসেন্টলি আইফোন মানে অ্যাপল অন্য রাজ্যে। মানে আমরা পশ্চিমবঙ্গে কিন্তু এগুলো কোনো, আমরা ভাবছি না, অত বড় শিল্পের কথা হয়তো ভাবতেই পারছি না, আমাদের ভাবনাটাই হয়তো তৈরি হয়নি, কিন্তু মানে একটা হতাশা তো জন্মায়। না, এগুলো না আসাটার হতাশাটা তো ডেফিনেটলি জন্মাবে, কিন্তু আমি বলছি যে যখন এগুলো আসছে না, তখন এই বাস্তবটাকে মেনে নিয়ে, মানে একেবারেই চুপচাপ না বসে থেকে, মানে আহ, কোনো অ্যাক্টিভিটিস ইজ বেটার দ্যান আ কমপ্লিট লাল, এটা আমি বলতে চাই। তখন যদি আমরা অনেক ছোটখাটো করে তুলি এবং একটা ভাইব্রেন্ট আইটির ইকোসিস্টেম দেখাতে পারি, সেইটাও কিন্তু অ্যাট্রাক্ট করবে ওই বড় ইউনিট গুলোকে তা এখানে আসার জন্য আর কি। তো এই একদম থেমে না থেকে যে ছোট আসছে, স্টার্ট আপ আসছে, হোক না, তারাই যদি সংখ্যায় অনেক হয়, মেবি হয়তো 1000টা স্টার্ট আপও একটা বড় মাইক্রোসফট বা একটা বড় গুগলের সমান নয়, কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম এরাই কিন্তু ওগুলোকে ডেকে আনতে খুব সাহায্য করে আর কি। কারণ এরা তো কেটার করবে কোনো না কোনো বড় ইয়েতে, মানে যেটা অর্থনীতির পরিভাষায় বলে যে জেবি সেট যে লটা আছে, সাপ্লাই ক্রিয়েটস ইজ ওন ডিমান্ড। তো এই ছোট ছোট কোম্পানিগুলো যদি যে তাদের যে প্রোডাক্ট বা সার্ভিসেস, এই সাপ্লাই গুলো বাড়লে যে ডিমান্ডটা অটোমেটিক্যালি ক্রিয়েটেড হবে, তার ফলে কিন্তু অনেক বড় ইউনিটও আসবে। এটা কিন্তু অর্থশাস্ত্রে বলাই আছে, আমি খুব একটা অর্থশাস্ত্রের বাইরে গিয়ে কিছু বলছি না। কাজে সবসময় যে ছোট মানেই খারাপ, বড়র দিকেই তাকাতে হবে, এই দৃষ্টিভঙ্গিটাকে ছেড়ে আমরা যদি এইরকম একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিতে পারি, সেটাই আমার মনে হয় ভালো হবে। এবং শুধু শিল্প নয়, মানে আমরা তো পৃথিবীর ইয়েতে দেখা যায় অনেক এমন দেশ আছে যারা অত্যন্ত মানে উন্নত, উন্নত থেকে উন্নততর দেশ হয়েছে, তারা কিন্তু শুধু দাঁড়িয়ে আছে ট্রেডিং এর ওপর। তুমি সিঙ্গাপুর, হংকং, এরকম বহু উদাহরণ আছে যারা শুধু ট্রেডিং এর ওপর নির্ভর করে কে কোথায় পৌঁছে গেছে। কাজেই ট্রেডিংটাও খারাপ জিনিস না, এবং পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফিক্যাল লোকেশন, কলকাতার যে জিওগ্রাফিক্যাল লোকেশন, তাতে যদি ওইটাকেও জোর দেওয়া হয়, ওটাকেও ট্রেডিংটা অ্যাক্টিভিটিসটাকেও ফোকাস করে স্ট্রেনথেন করা হয়, তাহলেও খারাপ হবে না। বিগত কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতি বলতে অনেকটা হচ্ছে মানে বা রাজনৈতিক পরিমণ্ডলে যে আলোচনাগুলো ভয়েসটা হয় আর মানে কি। তোমার শোনা অডিওটা যাচ্ছে? একটু হ্যাঁ, শোনা হ্যালো। যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 একটু লো বলছি, হয়ে গেছে। হ্যাঁ, একটু কোনো কারণে হয়তো আহ, যেটা হচ্ছে যে বিগত 5-10 বছর ধরে যেটা একটা খুব অদ্ভুত জিনিস হয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনীতিটা অনেকটাই আবর্তিত হয়েছে একটা ওই অনুদান কেন্দ্রিক ইয়ের মধ্যে। মানে এইখানে এটা অনুদান দিলাম, ওইটা অনুদান দিলাম। আজকে আমি যদি কাউকে বিনে পয়সায় চিকিৎসা করাচ্ছি, আমি বিনে পয়সায় তাকে খাবার দিচ্ছি বা রেশন দিচ্ছি, সেটা তো অর্থনীতির উন্নতিতে সাহায্য করতে পারে না, কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়, কারণ বাজার বাজার অর্থনীতি তাই বলে, যতক্ষণ অব্দি না মানুষ ক্রয় ক্ষমতা বাড়বে ততক্ষণ অব্দি কিনতে পারবে না। সেই সেই অর্থে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণের কি মানে ক্রয় ক্ষমতা বেড়েছে কিছু? মানে হ্যাঁ, ক্রয় ক্ষমতা, তুমি যে কথাটা বললে তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। মানে অর্থনীতির চক্রটাকে যদি সচল বা সজীব রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনুদান থেকে বেরিয়ে এসে যাতে লোকে কাজ করতে বেশি ইনসেনটিভ পায়। কারণ এই সবগুলোই যেগুলো মানে বলে না, এই অর্থনীতির পরিভাষা ইকোনমিক পার্লান্সে বলে যে ওই গুড পলিটিক্স, বাট গুড পলিটিক্স ক্যানট বি গুড ইকোনমিক্স, গুড পলিটিক্স অ্যান্ড ব্যাড ইকোনমিক্স, এইরকম অনেকগুলো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন হয়। তো কিছু কিছু জায়গায় দেখা যায় যে যেগুলো হয়তো গুড পলিটিক্স, খুব পপুলিস্ট মেজার, কিন্তু লোককে যে অর্থনৈতিকভাবে সক্রিয় এবং সচল রাখার জন্য তাদের তো ইনসেনটিভ দিতে হবে। এখন আমি যদি বিনা পয়সায় সব পাই, সেইটা কিন্তু ইন এ ওয়ে গ্রেট ডিসইনসেন্টিভ ফর নট টু ওয়ার্ক। মানে আমি তো কাজ না করেই সব পাচ্ছি, অতএব কেন কাজ করব? যেমন একটা খুব উদাহরণ, মানে একেবারেই বাস্তব লেভেল থেকে দিতে গেলে, অনেকেই বাড়িতে ফিল করেছেন যে এক ধরনের কর্মী পাওয়ার ক্ষেত্রে ওই যে 100 দিনের কাজ, এটা কিন্তু একটা গ্রেট ইনসেনটিভ হয়ে দাঁড়িয়েছে। লোকে কাজ পাচ্ছে না কারণ সবাই ওই 100 দিনের কাজের পেছনে দৌড়চ্ছে। অতএব আগে যে ধরনের কাজের লোক পাওয়ার সুযোগ, মানে ড্রাইভার ফর ইনস্ট্যান্স, একটা সময়ের পর থেকে খুব পাওয়ার, বাড়ির কাজের লোক আমরা যেটাকে মেড বলি, সেইটা পাওয়া, এই ধরনের অনেক কাজের ক্ষেত্রেও, বিশেষ করে এই আনঅর্গানাইজ সেক্টরে পাওয়া যাচ্ছে না, কারণ তারা অন্য একটা স্কিমের পেছনে, তুমি যেটাকে অনুদান বললে, স্কিম গ্রান্ট,
এগুলো পাওয়ার পেছনে লোকে দৌড়চ্ছে বেশি। তো এটা ডেফিনেটলি একটা খুব মেজর ডিসইনসেন্টিভ ফর ওয়ার্ক, এবং কাজ না করলে তো অর্থনৈতিক চাকাটা ঘুরবে না। কাজে কাজটা তৈরি করতেই হবে, এ নিয়ে একদম মানে আই কুডন্ট এগ্রি মোর উইথ ইউ। এইটার দরকার, 100% এগ্রি যে কাজের পরিস্থিতিটাকে তৈরি করতে হবে। একটা সোশ্যালিস্টিক মডেলের দরকার আছে, যারা একেবারেই পায় না তাদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা দিতেই হবে। কারণ ওই যে লেভেল প্লেইং ফিল্ড তো তখনই হবে যখন আমি একটা তলার লেভেলকে উপরে তুলে আনবো আর কি, সেটার জন্য দরকার হয়। কিন্তু একেবারে সবার জন্য আমি একটা ইনডিসক্রিমিনেট পলিসি করে দিলাম, সেটা না হয় বাঞ্ছনীয়। এই এই জায়গায় না একটা জিনিস খুব বারবার মাথায় আসছে যে আমরা মানে একটা কথা আপনি যেটা বললেন, যে আপনি বললেন আমরা যেটা করতে পারি ইমিডিয়েটলি, যেটা হচ্ছে যে ছোট শিল্প, অনুসারী শিল্প, সেগুলোকে কোনো রকম ভাবে যদি ইনসেন্টিভাইজ করে আস্তে আস্তে সেগুলো দিয়ে যদি চলা শুরু করি, তাহলে হয়তো পরে তার টানে টানে বড় শিল্প আসতে পারে। খুব ভালো কথা। এইবার সেই ক্ষেত্রে আহ, এই ধরনের কোনো পরিকল্পনা কিন্তু কোনো ইশতেহারে নেই, মানে এমনিতে জনসভাতে নেই, সেটা তো আমরা জানি, সেটা জনসভায় মানুষ সেগুলো শুনতেও পছন্দ করেন না বা বোঝেন না, বা সেগুলোর কোনো ইশতেহারও নেই। মানে যে শিল্পের জন্য আলাদা করে ইনসেন্টিভাইজ করা বা যে ইয়ে করা। একটা সময় আমাদের রাজ্যে প্রচুর আওয়াজ হয়েছিল যে টাটার সঙ্গে কি চুক্তি হয়েছে সরকারের, সরকার কি 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 ইনসেন্টিভাইজ করলো টাটাকে এখানে আনার জন্য, সেটা নিয়ে প্রচুর মানে জল ঘোলা হয়েছে, ইত্যাদি হয়েছে। তো সেই জায়গায় এইরকম তো কোনো পরিস্থিতি নেই এই মুহূর্তে যে কোনো যেটা দেখে আগ্রহ প্রকাশ করবে। একটা জিনিস বলা হয় যে আমার স্টেবল গভর্নমেন্ট চাই। স্টেবল গভর্নমেন্ট 10 বছর ছিল, সেই গভর্নমেন্ট পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা 10 বছরে দেখা যায়নি। সেই ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার আছে, বাকি আমাদের পোর্ট রয়েছে, আমাদের জল রয়েছে, আমাদের নেইবারিং কান্ট্রি গুলো রয়েছে, সেখান দিয়ে অনেকগুলো, যেটা একটু আগে আপনি বলছিলেন যে আমাদের মানে জিওগ্রাফিক্যাল বেনিফিটটা তোলার ব্যাপার আছে। কিন্তু এই ইনসেন্টিভাইজ গুলো কি কি হলে ভালো হতো? একদম, মানে আমি বলছি যে অনেকে খুব ইনডিসক্রিমিনেটলি বলে যে এদের বর্তমান সরকারের কোনো দিশা নেই, এরা শিল্প মানে চপ তৈরি, মিষ্টি তৈরি, এইগুলো বলে। আমি কিন্তু অত একেবারে ইনডিসক্রিমিনেটলি এগুলোকে খারাপ বলছি না, এগুলোর মধ্যেও একটা অর্থনৈতিক মডেল আছে। কিন্তু তুমি যে কথাটা বললে সেটা খুব ইম্পর্টেন্ট, মানে ওইটাকেও করতে গেলেও কি করা দরকার, তারও একটা প্ল্যানিং এবং স্ট্রাকচারিং দরকার। আমি বলছি যেমন ইভেন আমি যদি মনে করি একেবারে তেলে ভাজাটাকেই শিল্প হিসেবে করে তুলবো, তার সেটাও কিন্তু করা যায়, কিন্তু করতে গেলে তার একটা প্রপার প্ল্যানিং লাগে। যে আমি আইদার ক্লাস্টার অ্যাপ্রোচ নেবো, কে আসবে সেখানে, হেলথ অ্যান্ড হাইজিনিক এর ব্যাপারটা কিভাবে দেখা হবে, তাদের মার্কেটিংটা কিভাবে হবে, কে কিনবে, কেন কিনবে, অ্যাওয়ারনেস, যে এটা সবসময় তেলে ভাজা মানেই খারাপ না, মানে এই যে ইস্যুস গুলো, বা মিষ্টি, যেটা একটা খুব ছোট করে হলেও আমি বলছি, এই হুম। যে মিষ্টি হাবের যে কনসেপ্ট আমরা এখন দেখতে পাই, এটা কিন্তু খুব ভালো। মানে লোকে এই এখান থেকে ফেরার সময় একটা কলকাতার গন্ধ, মানে ফ্লেভার অফ কলকাতা বা বেঙ্গল নিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্ট যাওয়ার আগে নানান মিষ্টি নিয়ে গেল। কিন্তু এটাকে আরো স্ট্রাকচার এবং প্ল্যানিং করে যদি এগোনো যায়, তাহলে কিন্তু এইগুলো থেকেও একটা অর্থনৈতিক সাইকেল, ইকোনমিক সাইকেল তৈরি করা যায়, যেটা হয়তো সবসময় আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখতে পাই না। অর্থাৎ মানে ছোট ছোটকে নিয়েও যদি বড় একটা বিন্দু বিন্দু জলেই তো সিন্ধু গড়ে ওঠে, কিন্তু সেখানে ওই বিন্দু বিন্দু জলগুলোকে এক জায়গায় ফেললে তবেই সেটা একটা ভলুম নেয়। এটাও মাথায় রাখতে হবে। না, আমি ভাবলাম যে বিন্দু বিন্দু জলে সিন্ধু গড়ে ওঠে, তো যে কোনো জায়গায় বিন্দু বিন্দু জলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, তাহলে কিন্তু বিন্দু বিন্দু জলে সিন্ধু গড়বে না। তোমাকে ওগুলো এক জায়গায় এবং একটা পাত্রের মধ্যেই ঢালতে হবে, তবেই বিন্দু বিন্দু জল থেকে তুমি ওই যেটা রিকোয়ার্ড একটা ডিসেন্ট ভলিউম সেটা পাবে। এইটা মাথায় রাখতে হবে, এটা খুব জরুরি। তুমি যেটা বলেছো আমি সম্পূর্ণ একমত, মানে ওই প্রপার প্ল্যানিং স্ট্রাকচার হয়েছে এগোনো ছাড়া কিন্তু এটা হবে না। মানে এর ভবিষ্যৎটা তখনই যখন এটা একদম সুপরিকল্পিত উপায়ে এবং একটা পরিকাঠামো এবং কাঠামো গড়ে করা হবে। আমি বলছি যে একটা সম রাস্তার ধারের খাবার, তুমি যদি সামান্য পাশের প্রতিবেশী দেশগুলোতেই যাও, সেখানে এর একটা বিরাট ভবিষ্যৎ। তুমি থাইল্যান্ড যাও, ভিয়েতনাম যাও, কম্বোডিয়া যাও, লাওস যাও, এই সমস্ত দেশেও কিন্তু সন্ধ্যের পরে একটা রাস্তা দিয়ে এই যে শুধু স্ট্রিট ফুড, তারও একটা বিরাট ইকোনমিক সাইকেল আছে এবং একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে। সেটা তৈরি করা যায়, কিন্তু আমরা সেইগুলো দেখতে পাচ্ছি না। আমরা একটা প্রশ্ন পেয়েছি
সুশ্বেতা ভট্টাচার্য লিখছেন, লকডাউনের সময় ক্লাব সংগঠন ক্লাব সংগঠন থেকে দলগুলো অনুদান এর জেরে আমরা দেখেছি লকডাউন পরবর্তী সময়ে রিক্সা চালক রিক্সা চালাতে চাইছেন না, তারা চাইছেন আরো লকডাউন হোক, না খেটে বাড়িতে বসেই খাবার অনুদান মিলবে। কি বলবেন, তাহলে কি অনুদানের রাজনীতি মানুষের কাজ করার সদিচ্ছা নষ্ট করে দিচ্ছে? এটা কি ভবিষ্যতের প্রজন্মের জন্য অশনি সংকেত নয়? এটাই তো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে এটা এই হ্যাঁ। অনুদান এবং এগুলো একটা মানে গ্রেট ডিসইনসেন্টিভ, মানে আহ, তুমি যখন দিচ্ছ তখন হয়তো যাদের দরকার তাদের খুব কাজে লাগছে, কিন্তু এইটা চলতে থাকলে যেটা হয় লোকে ওইটার সঙ্গে ইউজ টু হয়ে যায়, যে আমি তো হুম। পাচ্ছি তাহলে কেন করব। হুম। মানে যেমন বলে হুম। খুব সহজ কথাতে, যেমন ভালো কাজের একটা স্বীকৃতি বা ইনসেনটিভ দরকার, তেমনি মন্দ কাজের একটা পেনাল্টি বা হুম। ইয়ে দরকার। দুটোরই এখানে অভাব, মানে ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ নট ডুইং এনিথিং, আবার তুমি যদি ঠিক কিছু করো তার জন্য পুরস্কারেরও কোনো ব্যবস্থা নেই। কাজে দুটোরই দরকার আছে। কাজে হুম। শুধুমাত্র অনুদান দিলাম, কিছু পাইয়ে দিলাম, এটাতে হয় না আর কি। মানে এমন ভাবে করতে হবে। ওই যে এখন একটা কথা খুব শোনা যায় না, সাস্টেনেবিলিটি, সাস্টেনেবিলিটি তখনই হয় যখন নিজেই নিজের থেকে আর একটা জিনিস তৈরি করতে পারে, সেইটা খুব জরুরি। এগেন, তুমি যদি একেবারে পিওর ইকোনমিক্স এর কথায় বলো, যেটা রোজেনস্টাইন রোডানের গ্রোথ মডেল, সেখানে বলা আছে কিন্তু যে তুমি ইউ স্টার্ট উইথ একটা ছোট্ট ইউনিট। এটা ধরো যদি ঘড়ির কারখানাও হয়, সেই ঘড়ির কারখানায় যারা কাজ করবে তাদের পারচেজিং পাওয়ার বাড়বে, তারা সেই পয়সাগুলো তখন দিয়ে বাইরে জুতো কিনতে চাইবে, তখন একটা জুতোর কারখানা গড়ে উঠবে। সেই জুতোর কারখানার লোকগুলোর আবার যে পারচেজিং পাওয়ার বাড়বে, সে তখন একটা পাশে খাওয়ার জন্য খাবার দোকান গড়ে উঠবে। সেই খাবার দোকানে যারা কাজ করবে তাদের যে পারচেসিং পাওয়ার হবে, সেইটা দিয়ে একটা জামা তৈরির টেলারিং হবে। এইভাবে কিন্তু অর্থনীতির একটা শৃঙ্খল বা এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো একটা লম্বা উন্নয়নের শৃঙ্খলকে মানে পুটস ইন প্লেস করে। সেটা খুব জরুরি, না হলে শুধু আমি বিনা পয়সায় দেখালাম পাই এটাতে হবে না। মানে এই ছোট ছোট করে হলেও আমার তাতে আপত্তি নেই, কিন্তু কিছু হতে হবে যাতে একটা, বা তুমি যদি আরো ইয়ে করে দেখো, তোমার মানি, টাকা, মানির ভ্যালুটা কখন, যখন ভেলোসিটি অফ সার্কুলেশন, ওটাকে ঘোরাতে হবে। তুমি যদি একা হোল্ড করে রাখো তার তো কোনো দাম নেই। তুমি ওটা যত ব্যবহার করবে, যত হাত ঘুরবে, তবেই না তার আসল ভ্যালু হবে না। কাজে ওই অর্থনৈতিক ক্রিয়া কর্মকাণ্ড এটা খুব জরুরি। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে, আমি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতেই বলছি, মানে 2012-13 অবধিও এইগুলোর বেশ সচল ছিল, মানে বেশ কয়েক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী ছিল মহিলাদের পশ্চিমবঙ্গে, সেলফ হেল্প গ্রুপ যেটা আমরা বলি। সেই সেলফ হেল্প গ্রুপগুলো আচমকা আর খুব একটা দেখা যায় না, মানে আছে হয়তো, কিন্তু তাদের সেই অ্যাক্টিভিটি নেই। তারা একসময় বড় মেলা করতো, নানা জিনিস করতো, তাদের জিনিস প্যাকেজিং এর জন্য তাদের আলাদা করে প্ল্যানিং হচ্ছিল। আমি নিজে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জেলায় ঘুরেছি, দেখতে পেয়েছি। মানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সর্বত্রই। তো সেই অ্যাসপিরেশনটা মহিলাদের নিয়ে যে একটা কিছু করে দেখানো, সেইটা কিন্তু হয়তো হঠাৎ করে কমে গেছে। এটার একটা কারণ বলে, মানে অনেক সেলফ হেল্প গ্রুপ কোনো না কোনো ওই এনজিও এই ফরম্যাটে কাজ করতো। আর এখন হুম। বর্তমানে যারা কেন্দ্রের শাসক দল তারা আসার পর, মানে হয়তো কিছুটা বাস্তব, কিছুটা এক্সাজারেশন যেটা হয়েছে, যে একটা ইনডিসক্রিমিনেট অ্যাটাক অন এনজিও, এটার একটা পারসেপশন তৈরি হয়েছে। ফলে অনেক এনজিও কিন্তু হাত গুটিয়ে নিয়েছে যে এখন এনজিও করে লাভ নেই, দরকার নেই, সরকার খুব একটা এনজিওর পক্ষে না। এইটা একটা কারণ, বাস্তবসম্মত কারণ। আম, হয়তো সরকারের ইচ্ছা বা ইন্টেনশনটা অন্য ছিল, যে বাইরে থেকে কোথায় কিভাবে বেআইনি টাকা ঢুকছে সেটাকে আটকানো। সেটা করতে গিয়ে একটা পারসেপশন তৈরি হয়েছে যে একটা দেয়ার হ্যাজ বিন এন ইনডিসক্রিমিনেট অ্যাটাক অন এনজিও, সেইটা একটা কারণ। আর একটা হচ্ছে এই যে সেলফ হেল্প গ্রুপ গুলো আমি কাজ করালাম, উম, কিন্তু ওই যে মার্কেট লিঙ্কেজ যাকে বলে, সেইটা না দিয়ে আমি শুধু তো তাদের দিয়ে তৈরি করিয়ে কোনো লাভ নেই, তাকে তার হুম। আসল মূল্যটা পেতে হবে। যার মানে বিশ্বজুড়ে যেটা ওই ফ্রি ট্রেড অর্গানাইজেশন বলে, অর্থাৎ যারা বানাচ্ছে তাদের সঠিক মূল্য পাওয়াটা খুব জরুরি। না হলে কিছুদিন বাদে ওই আবার এগেন সাস্টেনেবিলিটিটা থাকে না আর কি। মানে আমি দেখছি আমি একটা জিনিস বানাচ্ছি, বানিয়ে আমি 4 টাকা পাচ্ছি, অথচ সেই জিনিসটাই বাজারে বিক্রি হচ্ছে 25 টাকায়।
অন্য একজন মধ্যেখান থেকে এসে 21 টাকা পেয়ে যাচ্ছে, আমার যে অবস্থা, আমি যে তিমিরে ছিলাম সেখানেই থেকে যাচ্ছি, এইটা বেশি দিন আবার লোকে মানতে পারে না, ফলে অন্য আবার কাজে খুঁজতে থাকে আর কি। একটা আর নতুন একটা আমি প্রশ্ন দেখেছি যে, মানে আমি নিজেও কিছু কাজ করাতে গিয়ে দেখেছি, হয়তো এমনকি ফ্রি ট্রেনিং দেওয়া হলো হয়তো সোলারের ক্ষেত্রে, দিয়ে তাদের বলা হলো অমুক সোলার কোম্পানিতে গিয়ে তোমরা এই কাজগুলো শেখো, কিন্তু লোকে কিন্তু প্রথম দিন থেকেই, মাসের প্রথমেই আমার রোজগারটা চাই, এইটা খুব জরুরি। মানে যতটা না শিখতে লোকের আগ্রহ, তার থেকে বেশি সরাসরি রোজগারে আগ্রহ বেশি। এবার যে তোমায় টাকাটা দেবে, তোমার রোজগারটা দেবে, সে আবার তো চাইবে না যে আমার ও তৈরি হয়ে আসুক। কাজে ওই শেখাটাও জরুরি, আমাদের শিখতেও জানতে হবে। আমরা অনেক সময় খুব প্রশিক্ষণ বিমুখ, বা শিখতে চাই না, না শিখেই প্রথম দিন থেকেই, মানে এমপ্লয়াবিলিটি যেটাকে বলে, সেইটা তৈরি হতে চাই না। হয়তো করলাম, কিন্তু এই কাজটার জন্য আমার যেটা শেখার দরকার, ওটা আর আমি কি শিখবো? আমি কবে থেকে বরঞ্চ রোজগারটা শুরু হবে সেইটা দেখি, এইরকম একটা মানসিকতা, এটা মানসিকতারও একটা ব্যাপার আছে। একদম। একটা প্রশ্ন এসছে, সৌরভ চক্রবর্তী করেছেন, লিখেছেন একটু ডিফার করব। অনুদান তো শুধু নয়, লকডাউনের মতো পরিস্থিতিতে সরকারি অনুদান জরুরি। কাজ করার পরিস্থিতি নেই, কিন্তু জীবন চালাতে গেলে বেঁচে থাকতে হবে। তার দায় কি রাষ্ট্রের নয়? রাষ্ট্র সাহায্য করবে সেটাই তো স্বাভাবিক। তাতে অলস হবার প্রশ্ন কোথায়? না, আমরা অনুদানকে খারাপ বলিনি। আমার তো মনে হয় আমরা অনুদানকে খারাপ বলিনি, কিন্তু আমরা একেবারেই না, বলেছি যে একেবারেই না। অনুদান কোনো একটা অর্থনীতির সচল করার পক্ষে হতে পারে না। আমার মনে হয় আমরা সেভাবেই বলতে চেয়েছি। এবং ওটা রাষ্ট্র, সাময়িক, সেটাও বলা হয়েছে। আমরা কিন্তু আগের আলোচনায় হ্যাঁ, বরাবরই বলেছি যে একটা ফেজে সাময়িক যখন দরকার, একটা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল বা ফিলোসফি থাকা দরকার, যে রাষ্ট্রের একটা ভূমিকা, একেবারে যখন লোক বেঁচে বিপদে পড়েছে তখন তাকে ওই ওই সাপোর্টটুকু দেওয়া দরকার, এগুলো তো হুম, 100বারই দরকার। একদম। এবং তুমি যদি আহ, দেখো, এই যে লকডাউনের সময় ব্যাংক লোনকে কেন্দ্র করে যেটা হয়েছিল, যে লোকে তখন দিতে পারছে না, সেই সময় যদি ব্যাংক বা রাষ্ট্র তার পাশে না দাঁড়ায়, সে লোকটা যাবে কোথায়? কারণ সে তো তার রোজগার নেই, তার আমদানি নেই, তুমি তার থেকে ক্যাশ আউটগো করিয়ে দিচ্ছ, এটা তো সম্ভব নয়। কিন্তু এটা চির, আমাদের যেটা বক্তব্য ছিল যে এটা পার্মানেন্ট বা লং টার্ম সলিউশন হতে পারে না, এটা একটা ঠেকনো দেওয়া, যে এই সময়টা আমি তোমায় পার করে দিলাম, কিন্তু এই মানে এই নয় যে লোকে ওটা পেয়ে পেয়ে এমন হয়ে গেল যে ওটাই পেতে চাইছি, আর অন্য কিছু করব না, কারণ ওটা তো লং টার্ম চলতে পারে না। ভারতের অর্থনীতিতে দুটো বড় খাঁড়া বলা হয়, একটা হচ্ছে নোটবন্দি, আর 2 নম্বর হচ্ছে এই করোনা বা লকডাউনের সময়টুকু। তো আহ মাঝে এই খারাপ মন্দা কাটিয়ে অনেকটা এগিয়েছে বলা যেতে পারে। তার ঢেউ আমাদের পশ্চিমবঙ্গ এসে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে বলি। আপনার কি মনে হয় যে আমরা মানে এখনো ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতিতে এসেছি আদৌ? হ্যাঁ, ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি তো ডেফিনেটলি আছে। ডেফিনেটলি তার একটা বড় কারণ আমাদের জনসংখ্যা, যে জনসংখ্যাটাকে আহ, অনেক সময় যেমন ডিসঅ্যাডভান্টেজ, তেমনি বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে, এটা একটা বিরাট মার্কেট। এবং আমাদের অনেক সময় অন্য দেশের প্রতি অতটা ডিপেন্ড না করে, আমাদের যে ডোমেস্টিক মার্কেট, সেই মার্কেটটা ধরেই যদি আমরা আমাদের অর্থনীতির অনেক, এখন অনেকেই বলতে পারেন যে ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট, ইটস এ গ্লোবাল ভিলেজ, তুমি বাইরের দেশের দিকে না তাকিয়ে কিছু হবে না। এটা তো ডেফিনেটলি হুম, আইডিয়াল সিচুয়েশন, কিন্তু যেহেতু তোমার ডোমেস্টিক ফ্রন্টে অনেক বড় একটা মার্কেট আছে, আপাতত সেই ডোমেস্টিক মার্কেটটাকে কাজে লাগানো যেতে পারে। এবং আমাদের যে এমএসএমই, তাদের যে একটা বিরাট ভবিষ্যৎ আছে, এই সেক্টরটাকে যদি আমরা, অলমোস্ট 30% অফ জিডিপি কামস ফ্রম এমএসএমই সেগমেন্ট, সেই অর্থে এমএসএমই সেগমেন্টে অতটা জোর মানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, একে যদি, ওই যে অনেকে বলে যে ক্ষুদ্র দিয়ে হবে না, বড় চাই, তা কিন্তু নয়। এমএসএমই সেক্টরের কন্ট্রিবিউশন বিরাট, এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রেও বিরাট। কাজে হুম, এইগুলোতে যদি জোর দেওয়া হয়, এবং আমি বলছি যতক্ষণ না আমি আবার সেইভাবে আমার গ্লোবাল মার্কেট অ্যাক্সেস পাচ্ছি, ততক্ষণ তো আমি ডোমেস্টিক মার্কেটের উপর নির্ভর করি আমার অর্থনীতিটাকে সজীব বা সচল রাখতে পারি। ওই হুম, এগেন প্রপার প্ল্যানিং এর দরকার আর কি, এবং কিভাবে করব, কোনটা করব, কতখানি করব, এগুলো খুব জরুরি। আর যে লিকুইডিটি ক্রাঞ্চটা তৈরি হয়েছিল লোকের হাতে, সেই লিকুইডিটি ক্রাঞ্চটাকে কাটাতে হবে, কারণ লোকের হাতে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু সে কিছুই করতে পারবে না।
ওইটাও খুব জরুরি আর কি। মানে একটা সময় হয়েছিল যে লকডাউনের পরে হাত থেকে ক্যাশটা একেবারে পুরো শেষ হয়ে গেছে, তো সেইটার জন্য ওগুলো আবার এগেন সরকারের একটা ভূমিকা, রাষ্ট্রের একটা ভূমিকা এসে যায়। ওই পুরোপুরি সম্পূর্ণভাবে রাষ্ট্রের ভূমিকাটাকে উড়িয়ে দেওয়া যায় না। আমি তো বলবো সেই অর্থে কিন্তু টেক অফ স্টেজের আমরা খুব কাছাকাছি। যেমন যে সময়টা মনে করা হচ্ছিল যে অনেকেই হয়তো আর সেইভাবে চায়নার দিকে বা চায়নার সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের দিকে এগোবে না, সেক্ষেত্রে যেটা হতে পারে, তারা যে অল্টারনেটিভ খুঁজবে সেই অল্টারনেটিভ খোঁজার ক্ষেত্রে ভারতবর্ষ যদি নিজেকে সেইভাবে পজিশনিং করতে পারে, তাহলে কিন্তু ভারতবর্ষের সম্ভাবনা খুবই উজ্জ্বল। কিন্তু এগেন আমাদের পজিশনিংটা ওইভাবে করতে হবে। মানে ওই যে দীর্ঘ লকডাউনের সময় আমরা যেটা হয়েছে, ওই জীবন জীবিকার ওই যে বিতর্ক, সেইটাতে জড়িয়ে পড়ে মানে অনেকখানি কিন্তু একটা ধস নেমে গেছে অর্থনীতি। খুব ভালো লাগলো, একটা আশার কথা শোনালেন। এবার আমি যেটা পশ্চিমবঙ্গের দিকে ফিরে আসছি, পশ্চিমবঙ্গে সবচাইতে বড় শিল্প ইতিমধ্যে এখনো চালু আছে যদি বলি, তার মধ্যে একটা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল। আর সেই অর্থে বড় মানে শিল্প, সেই অর্থে বড় শিল্প এই মুহূর্তে চোখে পড়ার মতো আর কিছু নেই। কিন্তু হলদিয়া পেট্রোকেমিক্যালও নানা ডামাডোল চলছে, যেটা আপনিও জানেন, আমরা অনেক সময় খবরের কাগজে পড়েছি। সেই ডামাডোল মিটিয়ে হলদিয়া পেট্রোকেমিক্যাল কি নতুন সরকার এলে ঘুরে দাঁড়াতে পারে? কি মনে হয়? হ্যাঁ, হলদিয়া পেট্রোকেমিক্যালটা তো এমন একটা উদাহরণ যে লেগে থাকলে কি হতে পারে। মানে এত ঝড়ঝাপটা সামলেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল ওভার দ্য ইয়ার, হবে কি হবে না, প্রথমে সেইটা হলো, তো মালিকানা কার হাতে যাবে, মালিকানা পেলে তো ম্যানেজমেন্ট কন্ট্রোল কার হাতে যাবে, সরকার থাকবে কি থাকবে না, উন্নয়ন এজেন্সি থাকবে না টাটা থাকবে, উন্নয়ন এজেন্সি থাকবে না রাজ্য সরকার থাকবে, এইসব নানান জটিলতা, আইনি জটিলতা সবকিছু পেরিয়ে হলদিয়া পেট্রোকেমিক্যাল কিন্তু ভালো জায়গায় গেল। এবং শুধু গেল না, হলদিয়া পেট্রোকেমিক্যাল মিৎসুবিশির মতো সংস্থাকে অধিগ্রহণ করলো, করে তাদের নিজেদের ক্ষমতা বাড়ালো এবং এখন একটা এস্টাবলিশমেন্ট নেই। এবার পেট্রোকেমিক্যালের ভবিষ্যৎ কি তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। ওই বাজার গ্লোবালি যে পেট্রোকেমিক্যালের ব্যবসা, এমনিতে তো দেখতে গেলে মার্কেটটা বিরাট, কারণ ওখান থেকে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সেগুলো এত সেক্টরে ব্যবহার হচ্ছে এবং ডিমান্ডটা ইজ অলওয়েজ দেয়ার। এই যে হলদিয়া পেট্রোকেমিক্যাল যদি ঠিকভাবে চলে, তার এত সমস্যা কাটিয়ে যখন এই জায়গায় এসছে, আমি স্থির নিশ্চিত যে হলদিয়া পেট্রোকেমিক্যালও জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তবে এইটা মাথায় রাখতে হবে, আজকালকার দিনে যদি রাজনৈতিক এবং সামাজিক স্থিতাবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি এবং বিজনেস এটাও খুব ভীষণভাবে ডিসরাপ্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়। ওই জায়গাটা সামহাও খুব পলিটিক্যালি সেনসিটিভ হয়ে আছে। এটাকেও একটা স্থিতাবস্থা আনানো বা অন্তত একটা ওয়ার্কেবল জায়গায় আনা, যাতে শিল্পটা ঠিকভাবে চলতে পারে, এটাও খুব জরুরি। একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে যদি এই নির্বাচনের পরে কোনো কারণে ত্রিশঙ্কু বিধানসভা হয়, তাহলে কি মনে হয় যে শিল্পায়নের এই আশা গুলো অনেকটাই আবার ডামাডোলে পিছিয়ে যেতে পারে? হ্যাঁ, ত্রিশঙ্কু হলে ওই নানান দিক থেকে ওই যে পুলস এন্ড প্রেসার্স গুলো আসবে, মানে সিপিএম এর একটা নিজস্ব ঘোষিত নীতি, কংগ্রেসের একটা নীতি, এমনিতেই অনেকগুলো কনফিউশনের জায়গা আছে। যেমন বিজেপি যদি দেখি, ওরা একদিকে বলছে সিঙ্গুরে শিল্প আনবো, নন্দীগ্রামে শিল্প আনবো, হলদিয়ায় শিল্প আনবো, কিন্তু ওখানে যে মুখগুলো ওরা বেঁচেছে, সেই মুখগুলোই কিন্তু জমি আন্দোলনের প্রধান মুখ। আজকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরে যে চাষিদের যে আন্দোলন, তার প্রধান মুখ, সে পাঁচবারের বিধায়ক, সে কিন্তু এখনো পর্যন্ত কিছু বলছে না যে সে শিল্পের পক্ষে না কৃষির পক্ষে। অথচ সিঙ্গুরে দাঁড়িয়ে শাসক মানে কেন্দ্রীয় শাসক দলের পরিষ্কার বক্তব্য যে তারা ওখানে শিল্প আনবে। এবার এই যে কনফিউশন গুলো, এই কনফিউশন থেকে কিন্তু বেরোতে হবে। মানে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার দিকটা আলাদা, আর আমি যদি সত্যি শিল্প অর্থনীতির দিকে তাকাতে যাই, তাহলে আমার একটা ক্ল্যারিটি আনা খুব জরুরি যে আমি ঠিক কি চাইছি, কি করব, এবং আমার কাজগুলো যাতে সেইটার সঙ্গে এক সামঞ্জস্যপূর্ণ হয়। আমি মুখে এক কথা বলছি আর কাজগুলো সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন শুভেন্দু অধিকারী, তিনি একসময় নন্দীগ্রামের আন্দোলনের মুখ ছিলেন, এখন তিনি বলছেন যে আমার মনে হয় সিঙ্গুর নন্দীগ্রাম আমাদের ভুল হয়েছে, আমাদের নন্দীগ্রাম বলেননি, সিঙ্গুর বলেছেন। যদি সিঙ্গুর ভুল হয়ে থাকে তাহলে নন্দীগ্রাম ঠিক হলো কি করে? মানে এই অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে আর কি। এই প্রশ্নগুলো থেকে বেরিয়ে একটা
ক্ল্যারিটি আসা খুব জরুরি আর কি। না, সে তো বটেই। আমরা এই মুহূর্তে যেটা দেখছি একটা খুব অদ্ভুত জিনিস, মানে রাজনৈতিক ডামাডোল আছে, সবই আছে। কিন্তু মানে আমরা যেই আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলাম যে এই বিষয়টা নিয়ে, আমাদের খুব একটা ভয় হচ্ছিল যে সেই অর্থে মানে অর্থনীতি বা শিল্পায়ন নিয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা আমরা শুনছি না। নির্দিষ্ট কোনো আলোচনা শুনছি না। এই কোনো দল হয়তো কর্মসংস্থান ইত্যাদি নিয়ে বলছে। কিন্তু কর্মসংস্থান করতে গেলেও তো শিল্পায়ন দরকার। একদম, কাজটা তৈরি করতে হবে, তো কাজটা না তৈরি হলে তো কিছুই হবে না। যতক্ষণ না ওই ইয়েগুলো মানে কাজের জায়গাটা তৈরি হবে, তখন কাজটা দেবে কোথায় লোককে? আজকে আমার যদি কাজের কোনো জায়গায় না, সে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, কোথাও না কোথাও তো কাজটা তৈরি করতে হবে। উল্টে আমরা যেটা দেখছি, চতুর্দিকে ভীষণভাবে কর্মী ছাঁটাই, লোক কম নিয়ে, এবং এই যে সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাস আসছে, লোক এখনো জানে না যে এটা কতদিন চলবে, এর থেকে নিষ্কৃতি কবে হবে, আদৌ হবে কিনা, আবার নতুন করে লকডাউন হবে কিনা, হলে আবার একটা বড় ধাক্কা অর্থনীতিতে। এই সবকিছু নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু অনেক ঝুলে আছে, এবং সেক্ষেত্রে কোম্পানিগুলো তখন যেটা করবে, একটা খুব আহ, দেখা তো যায় যে যখনই একটা কোনো ক্রাইসিস আসে, প্রথম ধাক্কাটা পড়ে কর্মীদের ওপরই। যদিও যদি দেখো যে কর্মচারীদের বেতন বাবদ যে ব্যয়, সেটা ওভারঅল প্রোডাকশন কস্টের কিছু নয়, কিন্তু কস্ট কমানোর ক্ষেত্রে সহজতম রাস্তা হিসেবে বেশিরভাগ এমপ্লয়াররা যেটা মানে বেছে নেন, সেটা হচ্ছে আগেই কর্মী ছাঁটাই করো, মাইনে অর্ধেক করো। এই যে এগুলো একদম বাস্তব, এই স্টেপ গুলো না না, এই যে যত এই ধরনের স্টেপ গুলো আসবে, তত কিন্তু কোপটা, ধাক্কাটা সাধারণ কর্মী কর্মচারীদের উপরই আসবে। একদিকে যদি তোমার নতুন কাজের পরিস্থিতি, জব সৃষ্টি না হয়, এবং অন্যদিকে এক্সিস্টিং জায়গা থেকে কর্মী সংকোচ হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা খুব ভয়াবহ হয়ে যাবে আর কি। খুব তাড়াতাড়ি যেটা দরকার, এবং আমাদের দেখতে হবে, যেটা ফিগার্স আছে আমার যতদূর মনে পড়ছে, 2030-40 সালের মধ্যে এটা কত মানে জবের যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটা আমরা ভয়ানক পরিস্থিতির দিকে যাব। এই ওইটা আমাদের মাথায় রেখেই এগোতে হবে। 90 এইখানে মিলিয়ন একটা না জিনিস, কত, আমি এক্সাক্ট ফিগারটা মনে করতে পারছি না, এটা হিউজ একটা হোপিং ফিগার আছে, যেখানে আমাদের পৌঁছতেই হবে। কারণ ওই সময়ের মধ্যে অত সংখ্যক লোক কর্মের জন্য তৈরি হয়ে থাকবে, তাদের যদি আমরা কর্মটা না জোগাড় দিতে পারি, তখন কিন্তু এটা সামাজিক অস্থিরতা, সামাজিক অচলাবস্থা, এইগুলো তৈরির সম্ভাবনা থেকে যাবে। কারণ ম্যাক্সিমাম এই যে সামাজিক ব্যাধিগুলো তৈরি হয় কিন্তু কাজ না থাকা থেকে, এটাও মনে রাখা দরকার। আচ্ছা, এইখানে একটা জিনিস খুব উঠে আসছে আরকি। আমাদের বিদায়ী অর্থমন্ত্রী অমিত মিত্র বিভিন্ন সময় বলতেন যে আমাদের রাজ্যের জিডিপি জাতীয় জিডিপি, গড় জিডিপির থেকেও ভালো। তা সত্ত্বেও আমাদের যেটা আমরা গত ১০ বছরে যেটা দেখিনি, সত্যি কথা যেটা হচ্ছে যে এরকম ন্যাশনাল লেভেলেও বড় শিল্প দেখিনি বা দেখিনি। বা আমাদের এখানেও বিনিয়োগের সেই অর্থে খুব একটা দেখিনি। তাহলে এত ভালো জিডিপি কি করে হল? তো শেষ ভাগটাই শুনতে পেলাম। আমাদের বিদায়ী অর্থমন্ত্রী অমিত মিত্র মাঝে মধ্যেই বলেছেন রিসেন্টলি যে পশ্চিমবঙ্গের গড় জিডিপি জাতীয় গড় জিডিপির থেকে ভালো। কিন্তু আমরা দেখেছি এর মধ্যে খুব বেশি বিনিয়োগ আসেনি পশ্চিমবঙ্গে। খুব বেশি শিল্পায়নেরও নতুন কোনো হয়নি। কর্মসংস্থান সেই অর্থে হয়নি। তাহলে ক্রয় ক্ষমতাটাও সেই অর্থে বাড়েনি যদি আমরা সেই জায়গা থেকে দেখি। তাহলে জিডিপিটা ভালো হলো কি করে? এটা কি শুধুই একটা এটা পরিসংখ্যান? হ্যাঁ, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স একটা অদ্ভুত জিনিস। ওটা কিন্তু কিভাবে তৈরি হচ্ছে, তার থেকে বড় কথা তার ইন্টারপ্রিটেশনের ওপর। একই সংখ্যাকে কিন্তু নানান ভাবে ইন্টারপ্রিট করা যায়। আহ, যে যার নিজের মতো করে ইন্টারপ্রিট করতে পারে, এবং পরিসংখ্যান তৈরিরও যেহেতু কোনো ইউনিভার্সাল একটা নর্মস বা এইভাবেই আমি তৈরি করবো এরকম নেই, যে যার নিজের মতো করে দেখান। একটা আমাদের গ্রোথ রেট হাই হতে পারে, কারণ তার একটা সহজবোধ্য কারণ হচ্ছে আমাদের বেসটা ওয়াজ ভেরি লো। মানে পশ্চিমবঙ্গ যেখান থেকে শুরু করেছিল অন্যান্য কম্পারেটিভলি অন্য রাজ্যের তুলনায়, যেহেতু বেসটা লো ছিল, সেই সময় অনেক সময় কিন্তু গ্রোথ রেটটা হাই হয়ে যায়। এটা ম্যাথামেটিক্যাল ব্যাপার, যে যদি যে কোনো জিনিসই তুমি যখনই দেখবে বেসটা 0, 1, 2, 3 এখান থেকে হচ্ছে, তখনই তোমার গ্রোথটা অল্প লাভ দিলেও গ্রোথ রেটটা ইজ হায়ার। তো সেইভাবে গ্রোথ রেটটা হায়ার দেখানোর একটা সহজ গাণিতিক ব্যাখ্যা হতে পারে। আদারওয়াইজ আমার যেটা মনে হয় যে আহ, উম, পশ্চিমবঙ্গের কিন্তু আয়তনের দিক থেকে দেখতে গেলে
জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে এত বড় অন্যান্য বেশ কিছু রাজ্যের তুলনায়, কাজে সে মানে এটা তো পুরোটা মাল্টিপ্লাই করে হয়, ওই যে গুণিতক, অর্থাৎ আমার মাল্টিপ্লিকেশন চিহ্নের উল্টো দিকে যেটা আছে, আমার জনসংখ্যা, আমার আয়তন, আমার এইসব করে একটা বড় ফিগারে পৌঁছানো কিন্তু সম্ভব। একটা শেষ প্রশ্নে চলে যাব, মানে সাম্প্রতিক কালে আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে ব্যাংক সংযুক্তিকরণ, যার প্রভাব সারা ভারতবর্ষ জুড়ে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি খুব একটা, আমার কাছে কিছু কিছু তথ্য আছে, সেগুলো আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখেছি যে এসএমই বা ক্ষুদ্র উদ্যোগ, তারা তো ব্যাংক ঋণের ওপর নির্ভর করে। আমাদের রাজ্যে একটা সময় এসএলবিসি গুলো খুব ভালো কাজ করতো, মানে স্টেট লেভেল ব্যাংকিং কমিটি গুলো খুব ভালো কাজ করতো। এখন এই ব্যাংক সংযুক্তিকরণের ফলে এই কমিটিগুলো নিয়ে একটু টালমাটাল ব্যবস্থা রয়েছে। যার ফলে যেটা হয়েছে, এই নতুন অর্থবর্ষে ক্রেডিট নোট ইস্যু করা বা ব্যাংক ক্রেডিট পাওয়া বা এই এই যে যে সিসি অ্যাকাউন্ট ইত্যাদি, যে ছোট ছোট ইস্যু গুলো আর কি, ছোট ছোট ব্যবসা যারা করেন, ছোট একটা লেদ কারখানা আছে বা একটা ছোট একটা কোনো প্যাকেজিং ইন্ডাস্ট্রি আছে। এরকম অনেকেরই আমি বলতে শুনেছি, যারা করেন তাদের, যে এই ব্যাংক এবার খুব সমস্যা হচ্ছে। মানে ব্যাংক সংযুক্তিকরণ। তার মানে ব্যাংক সংযুক্তিকরণের একটা খারাপ দিক এখানেও পড়ছে আমাদের এখানে। কি মনে হয়? হ্যাঁ, এটা তো সবসময় হয়, কারণ দুটো ব্যাংক হয়তো দুরকম ভাবে পুরো চলতো, তাদের আম, হয়তো দুটোই রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কিন্তু তবু তাদের ম্যানেজমেন্ট আলাদা। একটা ব্যাংক একরকম নিয়ে, কেউ হয়তো খুব অ্যাগ্রেসিভ, কেউ খুব কনজারভেটিভ। তার এক্সিস্টিং বুকস অফ অ্যাকাউন্ট কিরকম ছিল, তাকে নেক্সট ফিউচার কোর্স অফ অ্যাকশন কিরকম নিতে হবে, একদম ছোটখাটো লেভেলে তুমি যেগুলো বললে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। কারণ ব্যাংক সংযুক্তিকরণের পরে কোন ব্যাংকটা ডমিনেটিং ব্যাংক, যেমন আমি বলছি এলাহাবাদ ব্যাংক আর যে ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক গুলো, সেক্ষেত্রে ওটা ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেল, তলা এলাহাবাদ ব্যাংক। এবং সেখানে কিন্তু যদি ইন্ডিয়ান ব্যাংক যে নিয়মে চলতো সেইটাকে বেশি করে লাগু করার একটা প্রবণতা খুব সহজভাবেই দেখা যায়। তো এই ক্ষেত্রে কিন্তু ওর পলিসি গুলো ইমপ্লিমেন্টেড হবে, এবং অনেক কিছু থেমে থাকে যে দাঁড়ান, আমাদের এখন ওই ইন্টারনাল কিছু কাজ চলছে, সেইগুলোকে সামলে তারপর আমরা দেখছি কিভাবে। কাজে অনেক কিছু জিনিস, এটা ঠিকই বলে যে একদম মানে প্র্যাকটিক্যাল লেভেলে খুবই অসুবিধে হয়, কিন্তু কোনো উপায় ছিল না, কারণ ব্যাংকের বুকস গুলো এত খারাপ হয়ে গেছিল। ওই খাতাটাকে পরিষ্কারের জন্য ব্যাংকগুলোকে জুড়ে কোথাও লায়াবিলিটি কমিয়ে, কোথাও তাদের বুকস এর ভলিউম বাড়ানোর জন্য, এটা ক্লিন আপ করার জন্য খুবই জরুরি ছিল আর কি। সেটাই হয়েছে। যেমন আর একটা আসছে, যদিও তার ইকোনমিক বা ব্যাংকিং পার্লান্সের শব্দটা ব্যাড ব্যাংকস, কিন্তু ব্যাড ব্যাংকসটা অ্যাকচুয়ালি গুড ব্যাংক, মানে অ্যাটলিস্ট সেই ভেবেই সরকার ওটা করতে চাইছে যে অ্যাসেট রিকনস্ট্রাকশন, অর্থাৎ এই যেগুলো এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, স্ট্রেসড অ্যাসেট পড়ে রয়েছে, সেগুলোকে ওই ব্যাংকগুলো, ওই যে ব্যাড ব্যাংক, তারা টেক ওভার করে নেবে। নিলে হবে কি, স্ট্রেস অ্যাসেট গুলো আমার খাতা থেকে বেরিয়ে গেল, এনপিএ আর থাকলো না। এগুলোও ম্যাথামেটিক্যাল জাগরেরি আমার দেখানোর জন্য। এবং তুমি কিভাবে ইন্টারপ্রিট করছো, ওই যে ব্যাড ব্যাংকসটা হবে, তার ফান্ডিংটা কোথা থেকে আসবে, এর কিন্তু এখনো কোনো ক্ল্যারিটি নেই। শুধু বলে দেওয়া হয়েছে যে আমরা ইন্ডিয়া ইজ প্ল্যানিং টু হ্যাভ ব্যাড ব্যাংক, কেন না এত স্ট্রেসড অ্যাসেট বেড়ে যাচ্ছে, এনপিএ বেড়ে যাচ্ছে, কাজে অ্যাসেট গুলো রিকনস্ট্রাকশন হওয়া দরকার, নতুন করে সাজানো দরকার। তো এইরকম অনেক ব্যাপার আছে যেগুলো অনেক সময় আমরা ওপর ওপর দেখি, কিন্তু তার ভেতরে শুধু যে অর্থনৈতিক খেলা চলে তা নয়, অনেক ক্ষেত্রেই বেশ একটা রাজনৈতিক খেলা চলে। এবং আমরা যত এর থেকে বেরিয়ে আসতে পারি এবং আমাদের ফোকাসটা অর্থনীতির উপর থাকে, ততই ভালো। ঠিক এই এই ক্ষেত্রেই যেটা খুব হতাশাজনক, মানে রাজ্যবাসীর জন্য বা কলকাতাবাসীর জন্য, দুটো বড় ব্যাংক যাদের হেডকোয়ার্টার কলকাতায় ছিল, সেগুলো উঠে গেল। আর তাদের হেডকোয়ার্টার কলকাতায় বলা যাবে না। মানে এটা একটা হতাশার জায়গা, বিশেষ করে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার তো বিশাল ইতিহাস। হ্যাঁ, ওটা তো 100 বার যে এমনিতেই কমতে কমতে এখানে যাক সবই যখন চলে যাচ্ছে, যা যেটুকু আছে সেটাও যদি আবার চলে যায়, সেটা একটা অ্যাটলিস্ট সাইকোলজিক্যালিও বড় ধাক্কা। এখন আমরা যেগুলো বলতে পারি যে কোম্পানিও যদি ধরো, আইটিসির হেডকোয়ার্টার এখানে, ব্রিটানিয়ার এখনো হেডকোয়ার্টার এখানে, বাটার হেডকোয়ার্টার এখানে, এরাও যদি চলে যায়, ব্যাংকের ক্ষেত্রে যেটা হলো একইভাবে, এগুলো কিন্তু থাকাটা
ইট ইজ দিজ আর অল সাইকোলজিক্যাল বুস্টার, যে আমাদের এই বড় কোম্পানিগুলোর এখনো না আছে, এইটা দেখে কিন্তু আরো অনেক বড় কোম্পানি, বড় ব্যাংক এখানে আসতে চায়। আমাদের তো টিম টিম করে এখানের ব্যাংক বলতে ৩টে ব্যাংকের হেডকোয়ার্টার ছিল, পরে বন্ধন ব্যাংকটা হয়েছে যেটা এখান থেকে। হুম হুম তো রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেখতে গেলে ওই ৩টেরই ছিল। তাদের মধ্যে থেকেও যদি আবার আউটগো হতে থাকে তখন একটা সাইকোলজিক্যাল সেটব্যাক তো বটেই। যদিও সাধারণ বা গ্রাহকের দিক থেকে দেখতে গেলে তাদের আর কি, অ্যাজ লং অ্যাজ ওরা দে গেট দ্য সার্ভিসেস, ওদের কিছু যায় আসে না। ব্যাংকে যাচ্ছি, পরিষেবাটা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি বলছি ওভারঅল পার্সপেক্টিভে বা পারসেপশনের দিক থেকে একটা হুম। সাইকোলজিক্যাল সেটব্যাক নিশ্চয়ই পড়ে। ঋত্বিকদা, একদম শেষ পর্যায়ে চলে এসে একটাই প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে সরকার যারাই গড়ুক না কেন, আহ, একজন অর্থনীতির বিশেষজ্ঞ হিসেবে, একজন শিল্পের সাংবাদিকতা করা হিসেবে আপনার উইশ লিস্ট কি থাকবে নতুন সরকারের কাছে? আমার উইশ লিস্ট হচ্ছে যেই আসুক প্রথম একেবারে এসেই যেগুলো দেখার দরকার, যে উম, এত লোক কর্মসংস্থান হারিয়েছে, বসে আছে, তাদের যদি অল্টারনেটিভ একটা দিতে হয়, সেটা আই ডোন্ট মাইন্ড ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, কিন্তু কাজের একটা পরিস্থিতি তৈরি করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর একটা আহ, মানসিকতারও দরকার। যেমন আমার মনে আছে বহুদিন আগে, বহু বছর আগে একটা বিতর্কের অংশ নেওয়ার সুযোগ হয়েছিল, যার বিষয়টা ছিল চাকরি নেই, কাজ আছে। যে অনেক সময় আমাদের এই যে চাকরির মানসিকতা, যে 10টা 5টা চাকরি করব, তো সেইটা থেকেও যেন বেরিয়ে আসতে পারে, কারণ এত চাকরি সত্যিই যে এখন আর সম্ভব নয়। সেক্ষেত্রে কাজের পরিস্থিতি তৈরি করা, লোকে যাতে আহ, এটা খুবই এটা আশার কথা যে আমি আমার বন্ধু বান্ধব, তার বন্ধু বান্ধব, তাদের বন্ধু বান্ধব, এইভাবে চেইন সিস্টেমে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু বাই ডিফল্ট নিজে কিছু করার চেষ্টা করছেন। তাদের অনেকেই হয়তো চাকরি হারিয়ে নিজের চেষ্টা করছেন, কেউ স্বেচ্ছায় বেরিয়ে এসে করছেন। তো এই যে একটা বিরাট গ্রুপ, এই যে স্টার্ট আপ ইকোসিস্টেম, এইটাকে কিন্তু আমাদের যেরম করে হোক শুধু বাঁচাতে হবে না, এদেরকে গ্রো করাতে হবে। কারণ এরাই ভবিষ্যৎ। যতই বড় আসুক না আসুক, আহ, বড় এলে কি হবে, বড় কিন্তু অনেক রিস্কও আছে। সে আজকে মনে হলো বন্ধ করে গুটিয়ে গেল, কালকে মনে হলো অর্ধেক স্যালারি দিল, পরশু মনে হলো 10টা লোককে ছাঁটাই করে দিল। কিন্তু আমরা শুধু চাকরিটা না খুঁজে, আমরা আমরা নিজেরাই চাকরি তৈরি করতে পারবো না কেন, এই যে একটা মেন্টালিটি তৈরিরও ব্যাপার আছে, এটা করা খুব জরুরি। এবং অবশ্যই অবশ্যই যে কোনো শিল্পের ক্ষেত্রে যেটা মেন, সেটা হচ্ছে পরিকাঠামো। এই যে পরিকাঠামোটা তৈরি করতেই হবে। কেন আসছে না, অনেক সময় আমরা খুব একটা ডিনায়াল মোডে চলে যাই, যেটা খুবই খারাপ। এটা কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল মানে মানতে না চাওয়া। আমার যদি কিছু না হয়, সেটাকে মেনে নিয়ে কেন হচ্ছে না, সেটা করা অনেক বেশি কাঙ্ক্ষিত দেন আমরা। আমাদের কোনো প্রবলেমই নেই। আমি যদি সবসময় বলি আমাদের কোনো প্রবলেমই নেই, তাহলে প্রবলেমটা অ্যাড্রেসই হবে না। কাজে আমি হুম চাইবো এই যে প্রবলেম গুলো আছে সেগুলো আইডেন্টিফাইড হোক, অ্যাকসেপ্টেড হোক, এবং প্রবলেম গুলো রিজলভ করার, এমন কোনো প্রবলেম নেই যেটা সলভ করা যায় না, সেগুলো সলভ হোক। লোকের কাজের দিকে মন যাক, এবং অর্থনীতির ওই সাইকেল সেটা যাতে সচল থাকে, সেইটা করার জন্য যা যা দরকার সেগুলো করা হোক। লোকে ছোট ছোট ব্যবসাতেই মন দিক না, কিন্তু ছোট ছোট ব্যবসাও যেন তারা করতে পারে, তার পথে যে প্রতিবন্ধকতা সেইগুলো যেন ধীরে ধীরে সরে যায় আর কি। ওইগুলো না থাকলে লোকে কিছুতেই আগ্রহী হবে না। মানে আগ্রহী করে তোলা এবং কর্মমুখী করে তোলা, এটা খুব জরুরি। এটা হয়তো একদিনে হবে না, ওভার এ পিরিয়ড অফ টাইম হবে, কিন্তু কোথাও না কোথাও শুরু করতেই হবে। হুম। আমি চাইবো একদম। নতুন সরকার সে যেই হোক, সে এইসব দিকগুলোকে, মানে অর্থনীতিটা কিন্তু এটা অনেক বড় সামাজিক বিষয়ে দেন একটা কিছু অঙ্গ করা, তো এই সামাজিক দিকগুলোকে অ্যাড্রেস করতেই হবে। মানে আমি যখন অর্থনীতি পড়তে শুরু করি তখন প্রথম একটা ইয়ে ছিল যে একটা অদ্ভুত জায়গা থেকে ইয়ে ছিল যে আমার এক মামা সে ব্যাংকের পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল, যে পড়তে পড়তে যে একটা জায়গা দেখালো যে আমি যদি আজকে 100 টাকা নিয়ে দোকানে যাই একটা জুতো কিনতে, সেই জুতোটা যদি আমি 70 টাকায় পেয়ে যাই, তখন কিন্তু ওই 30 টাকা নিয়ে আমি বাড়ি আসি না। মনে হচ্ছে 30 টাকা বেঁচে গেল, ওই 30 টাকাটা দিয়ে আমি অন্য একটা জিনিস কিনবো বা খেয়ে খরচা করবো। এটা কিন্তু সামাজিক এবং মানসিক ব্যাপার। এইটাই কিন্তু অর্থনীতির পার্ট। অর্থনীতিটা বাইরে শুধু তথ্য তথ্য বা কচকচানি নয়। কাজেই এই সামাজিক ব্যাপারগুলোকে গুরুত্ব দেওয়া খুব জরুরি অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য। আমি এইটাই চাইবো যে যেই সরকার নতুন হোক, সে
আহ, মননটাকে বুঝুক, এখানকার যে মানুষ কর্মী, এরা তো সবাই স্টেক হোল্ডার্স অফ ইকোনমি, আমরা প্রত্যেকেই কনজিউমার। মানে যে একটা লোক যে এমপ্লয়মেন্ট জেনারেট করছে, সেও কিন্তু অন্য একটা জায়গায় সে নিজেই আবার একটা কনজিউমার। যেমন আমি একটা জায়গায় যদি চাকরি করি, আবার আমার বাড়িতে আমার কাছেও কিছু লোককে আমি মাইনে দিচ্ছি, তো এক জায়গায় আমি এমপ্লয়ার, আর এক জায়গায় আমি এমপ্লয়ি। এই প্রত্যেকেরই দুটো তিনটে মাল্টি লেয়ার রোল থাকে। আর একটা খুব অদ্ভুত ঘটনা দিয়ে আমি শেষ করতে যাবো। যখন ওই তোমার রিটেল নিয়ে খুব আন্দোলন হচ্ছে, যে বড় বড় মল ফল এলে ছোটখাটোরা একেবারে শেষ হয়ে যাবে, সেই সময় একটা কলকাতার নামি মলে আমি গেছি, গিয়ে দেখি আমরা যে বাজারটা থেকে এমনি পাড়ার যে বাজার থেকে বাজার করি, সেখানে তিন চার ভাই আছে, একজন মাছ বেচে, একজন আলু এবং সবজি বেচে, আর একজনের একটা মুদিখানার দোকান আছে। তো তারা দেখি ওই সেই মলটায়, ঝাঁ চকচকে মলে পুরো পরিবার টরিবার নিয়ে বেশ গুছিয়ে সন্ধ্যেবেলায় ওখানে বাজার দোকান করছে, এবং প্রত্যেকের হাতে জিনিসপত্রও আছে। তো আমি তো দেখা হওয়ার পর তাদের একজনকে, বড় ভাই যে, তাকে বললাম যে, "তো তোমরা তো এইসব বলছিলে তোমাদের সব উঠে যাবে, বড় টোটো হলে নিজেরাই এখানে।" বললাম, "আমরা তো রোজ আছি এখানে।" তখন সে একটা খুব একটা লাইফ লেসন দেওয়ার মতো আমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল, যে আরে আমরাও তো মানে কনজিউমারও বলেনি, বললো আমরাও তো মানে আমারও বাড়িতে আছে, তাদেরও শখ আহ্লাদ আছে বাড়ির লোকেদের। অর্থাৎ সে কিন্তু কনজিউমার এট দ্য এন্ড অফ দ্য ডে। যে ওখানে আন্দোলন করছে অ্যাজ ক্ষুদ্র ব্যবসায়ী, সে কিন্তু আবার কনজিউমার, এবং তার যে অ্যাসপিরেশন লেভেল, সেটা কিন্তু ওই মলটা এসছে আমার পাটাটা দেখে কি হয়েছে, সেখানে যাবে। তো প্রত্যেকের এই বিভিন্ন রোল গুলো আছে, এইগুলোকে স্বীকৃতি দেওয়া, দিয়ে একটা পজিটিভ জায়গায় যাওয়া। মানে আমরা এখনো কিছুই, অনেক কিছু তো হারিয়েছি, কিন্তু সবকিছু হারাইনি, এখনো ঘুরে দাঁড়ানোর জায়গা আছে। সেটাই। আমরা সেই আশা আশা নিয়েই শেষ করতে চাইবো আজকের আলোচনা। ঋত্বিকদাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, আপনারা যারা তোমাকে শুনলেন, তোমাকে অনেক প্রশ্ন ধন্যবাদ। করলেন, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।